দেখো ত্রিভুজকে দুই অ্যাঙ্গেল থেকে ভাবতে হয়, এক এক অ্যাঙ্গেল থেকে ত্রিভুজের প্রকারভেদ এক এক রকম। একটা হচ্ছে বাহু থেকে, বাহুর অ্যাঙ্গেল থেকে ভাবতে হয়, আর হচ্ছে কোণের অ্যাঙ্গেল থেকে ভাবতে হয়, দৃষ্টিকোণ থেকে ভাবতে হয়। বাহুর দৃষ্টিকোণ থেকে ত্রিভুজ তিন প্রকার, কোণের দৃষ্টিকোণ থেকে ত্রিভুজ তিন প্রকার। এখন এই দৃষ্টিকোণ ব্যাপারটা আবার অনেক ঝামেলার। দেখো তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে মানুষ কয় প্রকার, তুমি হয়তো বা বলতে পারো যে মানুষ, তুমি বলবা হয়তো মানুষ দুই প্রকার, ভালো আর খারাপ। এখন এই ভালো খারাপ মানুষ এগুলো কিসের ভিত্তিতে তুমি বলতে? এটা হচ্ছে চরিত্রের ভিত্তিতে, ক্যারেক্টারের ভিত্তিতে মানুষ দুই প্রকার, ভালো ক্যারেক্টারের মানুষ, খারাপ ক্যারেক্টারের মানুষ। সেই মানুষকে আবার তুমি দুই ভাগে ভাগ করতে পারো, যে পুরুষ আর নারী। এখন তুমি তুমি ভালো খারাপের যে দৃষ্টিকোণ সেটাকে বাদ দিয়ে তুমি এখন ভাবতেছো যে মানে কি জেন্ডারের দৃষ্টিকোণ থেকে তুমি ভাবছো। জেন্ডারের দৃষ্টিকোণ থেকে ভাবলে মানুষ দুই প্রকার, পুরুষ এবং নারী। আবার আমি যদি এভাবে ভাবি যে মানুষ দুই প্রকার, এক হচ্ছে এই নীল ভাইরে দেখছে, আর এক হচ্ছে নীল ভাইরে দেখেনি। এক হচ্ছে নীল ভাইরে দেখছে কিছু মানুষ, আর কিছু মানুষ আমাকে দেখে নাই। তাহলে আমাকে দেখার ভিত্তিতে মানুষ দুই প্রকার, এক হচ্ছে যারা আমাকে দেখছে, আর এক হচ্ছে যারা আমাকে দেখে নাই। তাহলে মানুষ যে দুই প্রকার, কতভাবে তাদেরকে দুই প্রকার করা হচ্ছে সেটা দৃষ্টিকোণের উপর ডিপেন্ড করে, কিভাবে ভাবতেছি তার উপর ডিপেন্ড করে। সেজন্য ত্রিভুজকেও ভাগ করা যায় দুইটা অ্যাঙ্গেল থেকে। একটা হচ্ছে বাহুর অ্যাঙ্গেল থেকে বা বাহুর দৃষ্টিকোণ থেকে, যাকে আমরা বইয়ের ভাষায় বলি যে বাহুভেদে ত্রিভুজ, বাহুভেদে ত্রিভুজ। আরেকটা হচ্ছে কোণ ভেদে ত্রিভুজ, বাহুভেদে ত্রিভুজ, আরেকটা হচ্ছে কোণ ভেদে ত্রিভুজ। ওকে, তো বাহুভেদে ত্রিভুজ হচ্ছে তিন প্রকার, বাহুভেদে ত্রিভুজ হচ্ছে তিন প্রকার, কোণ ভেদে সেম ত্রিভুজ আবার তিন প্রকার। বাহুর দিক থেকে চিন্তা করলে ত্রিভুজ তিন প্রকার, কোণের দিক থেকে চিন্তা করলেও ত্রিভুজ তিন প্রকার। বাহুর দিক থেকে চিন্তা করলে ত্রিভুজ তিন প্রকারের, একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। আরেকটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। আরেকটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। ওকে, তাইলে কোণের দিক থেকে কথাগুলো একটু পরে বলে এগুলোকে আলোচনা করে ফেলি। সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। দেখো আমি একটা ত্রিভুজ আঁকলাম, যে ত্রিভুজের তিনোটা বাহু সমান। এমন আঁকলাম যে তিনোটা বাহু তার সমান, অর্থাৎ এই বাহুটা যদি 2 সেন্টিমিটার হয়, এই বাহুটাও 2 সেন্টিমিটার, এই বাহুটাও 2 সেন্টিমিটার, তিনোটা বাহুই সেম মাপের। তাহলে সেই ত্রিভুজকে আমরা বলবো যে সমবাহু ত্রিভুজ। সম শব্দের অর্থ সমান, বাহু মানে তো আমরা চিনছি ত্রিভুজের বাহু কাদেরকে বলে। তো সবগুলো বাহু যখন সমান হবে তখন আমরা তাদেরকে বলি যে সমবাহু ত্রিভুজ। খুবই সিম্পল কনসেপ্ট। এবার আসো সমদ্বিবাহু ত্রিভুজ। সম শব্দের অর্থ সমান, দ্বি শব্দের অর্থ দুই, দ্বি শব্দের অর্থ দুই, বাহু মানে তো আমরা চিনি। তো যে ত্রিভুজের দুইটা বাহু সমান, দুইটা বাহু সমান, যেমন এখানে দেখো, এই ধরো আমি এই বাহুটা যত বড় আঁকছি, এই বাহুটা ধরো তত বড় আঁকছি, কিন্তু 3 নম্বর বাহুটা একটু ছোট করে আঁকছি বা 3 নম্বর বাহুটা একটু বড় করে আঁকছে, তাহলে আমাদেরকে এটাকে বলতে হবে সমদ্বিবাহু ত্রিভুজ। এই ত্রিভুজের এই বাহু যত বড়, এই বাহু তত বড়, এই বাহু তত বড়। আর এই ত্রিভুজের এই বাহু আর এই বাহু সমান হলেও আরেকটা বাহু কিন্তু ওদের মাপের না হয়ে অন্য মাপের হয়ে গেছে, তো এটাকে আমরা বলবো সমদ্বিবাহু ত্রিভুজ। বইয়ের ভাষায় যে ত্রিভুজের দুইটি বাহু সমান তাদেরকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। বিষমবাহু ত্রিভুজ কিরকম? দেখো এখানে তিনোটা বাহু সমান হয়েছে, এখানে দুইটা বাহু সমান হয়েছে। এমনও ত্রিভুজ হইতে পারে যার কোনো বাহুই সমান নয়, একটা বাহু ধরো এরকম, একটা বাহু ধরো এরকম, আর আরেকটা বাহু ধরো এরকম। এখন এই ত্রিভুজটার তিনটা বাহুর মাপ হচ্ছে তিন রকম। এটা সবচেয়ে ছোট, এটা তার চেয়ে একটু বড়, আর এটা একদম বেশি বড়। তাহলে তিনোটা বাহু যখন সমান হবে না তখন আমরা সেটাকে বলি যে বিষমবাহু ত্রিভুজ। তো বি মানে হচ্ছে না বুঝা, এটা না সূচক শব্দ। সম মান হচ্ছে সমান, তো সমান নয় বোঝাচ্ছে, বিষম সমান নয় এমন ত্রিভুজ। অর্থাৎ যে ত্রিভুজের একটা বাহু কারো সাথে মিলবে না, তিনোটা বাহুই অসমান, তাদেরকে আমরা বলবো বিষমবাহু ত্রিভুজ। তো আমরা বুঝলাম সমবাহু ত্রিভুজ কি, সমদ্বিবাহু ত্রিভুজ কি, আর বিষমবাহু ত্রিভুজ কি। এবার আসো কোণভেদে ত্রিভুজ আবার তিন প্রকার। কোণভেদে ত্রিভুজ তিন প্রকার, একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, আরেকটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। নিশ্চয় নামগুলো মনে পড়ার কথা, যদি ঠিকভাবে ক্লাস করে থাকো তাহলে মনে পড়ার কথা। আরেকটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। তো সমকোণ কাকে বলে আমরা পড়ছিলাম যখন কোণ পড়তেছিলাম একটা ক্লাসে।
প্রথম ক্লাসে মনে হয় আমরা কোণ সম্পর্কে পড়ছিলাম, সেই ক্লাসে আমরা সমকোণ কাকে বলে পড়ছিলাম, যে কোণের পরিমাপ 90 ডিগ্রি তাকে আমরা বলি যে সমকোণ। তো সমকোণী ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের, দেখো একটা ত্রিভুজের তিনটা কোণ থাকে, একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা, তিনটা কোণ থাকে। সেই তিনটা কোণের মধ্যে একটা কোণ যদি 90 ডিগ্রি হয়ে যায়, বা একটা কোণ যদি সমকোণ হয়ে যায়, যাই সমকোণ তাই 90 ডিগ্রি, একটা কোণ 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে সেই ত্রিভুজকে আমরা বলবো যে সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি বা একটি কোণ সমকোণ, যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি তাকে আমরা বলবো যে সমকোণী ত্রিভুজ। বাকি দুইটা কোণ 90 ডিগ্রি হওয়ার দরকার নেই, একটা কোণ 90 ডিগ্রি হইতে হবে। ওকে, এবার আসো সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে। এখন সূক্ষ্মকোণী ত্রিভুজের আগে আমি একটু স্থূলকোণী ত্রিভুজটা পড়ায় ফেলতে চাচ্ছি। তো স্থূলকোণ কাকে বলে একটু মনে থাকার কথা, 90 ডিগ্রি থেকে বড় কোণ, 180 থেকে ছোট কোণকে স্থূলকোণ বলে। আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে দেখাই। এই হচ্ছে ধরো 90 ডিগ্রি রাখলাম, এই 90 ডিগ্রি রাখলাম এখানে, আর এখানে যদি আমি আরেকটা বাহু দিয়ে জয়েন্ট করে দিই তাহলে এই ত্রিভুজটাকে আমরা বলবো যে সমকোণী ত্রিভুজ। এবার আসো স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে। স্থূলকোণ আঁকার জন্য আমি 90 ডিগ্রিকে বেস করব। এখন এই রেখাটা যদি আমি এখান থেকে বাইর করে এদিকে আঁকতাম, তারপরে আমি এটাকে মুছে দিচ্ছি, মানে 90 ডিগ্রি থেকে বড় আঁকছে আর কি। এবার আমি যদি এটাকে এভাবে জোড়া লাগাই দিই তাহলে যে ত্রিভুজটা আমরা পাচ্ছি, এই ত্রিভুজটাকে আমরা বলবো স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী কেন, কারণ এটার একটা কোণ স্থূলকোণ, মানে 90 থেকে বড়, একটা কোণ 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 থেকে ছোট, 180 থেকে কিন্তু ছোট। তাহলে স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট। এখন এই 90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট এগুলো না বলে বইয়ে বলছে যে ত্রিভুজের একটি কোণ হচ্ছে স্থূলকোণ, যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ। ত্রিভুজের তিনটা কোণ থাকে না, তিনটা কোণের মধ্যে একটা কোণ যদি স্থূলকোণ হয় তাহলেই তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। এখন স্থূলকোণ কাকে বলে, 90 থেকে বড় হইতে হবে, 180 থেকে ছোট হইতে হবে। তো সেজন্য আমি এখানে লিখছিলাম একটি কোণ 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট, সেই ত্রিভুজকে আমরা বলবো যে স্থূলকোণী ত্রিভুজ। এখন 90 থেকে বড় 180 থেকে ছোট সেই লম্বা লাইনটা না বলে তুমি শুধু স্থূলকোণ বলে দিল, কিন্তু একই কথা বোঝাচ্ছে। তাহলে স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে, একটি কোণ স্থূলকোণ হইলে তাকে আমরা স্থূলকোণী ত্রিভুজ বলবো। এবার আসো সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে। দেখো সমকোণী ত্রিভুজে একটি কোণ সমকোণ হইলেই সেটা সমকোণী ত্রিভুজ, আর স্থূলকোণী ত্রিভুজে একটি কোণ স্থূলকোণ হইলেই সেটা স্থূলকোণী ত্রিভুজ। কিন্তু সূক্ষ্মকোণের ক্ষেত্রে তিনটি কোণ কি সূক্ষ্মকোণ হইতে হবে। সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলবে, যে ত্রিভুজের তিনটি কোণ সূক্ষ্মকোণ, তিনটি কোণই সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ কি, সূক্ষ্মকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট, 0 ডিগ্রি থেকে বড়, তিনটি কোণই কি হবে, সূক্ষ্মকোণ। সমকোণের ক্ষেত্রে একটা কোণ 90 ডিগ্রি হবে, স্থূলকোণের ক্ষেত্রে একটা কোণ সূক্ষ্মকোণ হবে, স্থূলকোণ হবে। কিন্তু সূক্ষ্মকোণের ক্ষেত্রে একটা কোণ সূক্ষ্মকোণ হলে হবে না, সূক্ষ্মকোণের ক্ষেত্রে তিনোটা কোণই সূক্ষ্মকোণ হতে হবে। কেন তিনোটা কোণ সূক্ষ্মকোণ হতে হবে, দেখো এটা কিন্তু স্থূলকোণী ত্রিভুজ, ওর একটা কোণ কি স্থূলকোণ, কিন্তু তার বাকি দুইটা কোণ কিন্তু সূক্ষ্মকোণ, এটাও সূক্ষ্মকোণ এটাও সূক্ষ্মকোণ, মানে এটাও 90 ডিগ্রি থেকে ছোট হয়, এটাও 90 ডিগ্রি থেকে ছোট হয়। যার কারণে আমরা এটাকে কিন্তু আমরা চাইলে সূক্ষ্মকোণী ত্রিভুজও বলতে পারতাম, কারণ ও তো দুইটা কোণ সূক্ষ্মকোণ, একটা কোণ স্থূলকোণ কিন্তু দুইটা কোণ তো সূক্ষ্মকোণ, তাই নয় কি। কিন্তু সূক্ষ্মকোণের সংজ্ঞায় বলছে তিনোটা কোণই সূক্ষ্মকোণ হতে হবে, তারপর তার নাম সূক্ষ্মকোণ দেওয়া যাবে। তাহলে এটা দুইটা কোণ সূক্ষ্মকোণ হলেও তার নাম আমরা সূক্ষ্মকোণ বলতে পারতেছি না, কারণ তার 3 নাম্বার কোণটা কিন্তু সূক্ষ্মকোণ না। প্রত্যেকটা কোণ সূক্ষ্মকোণ হইলে তখন তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলা যাবে। যেমন এই ত্রিভুজটা সূক্ষ্মকোণী ত্রিভুজ হওয়ার যোগ্যতা রাখে, কারণ এই ত্রিভুজের তিনোটা কোণই 90 ডিগ্রি থেকে ছোট, এই ত্রিভুজের তিনোটা কোণও 90 ডিগ্রি থেকে ছোট, যার কারণে এই দুটোটা ত্রিভুজকে আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ বলতে পারবো। তো কোনো একটা সমকোণী ত্রিভুজেও কিন্তু দেখো, সমকোণী ত্রিভুজে এই সমকোণ যদি বাদ দাও, সমকোণ বাদে এই কোণ এবং এই কোণ দুজনই কিন্তু সূক্ষ্মকোণ, কিন্তু তাকে আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ বলতে পারতেছি না। কেন, কারণ তার দুইটা কোণ সূক্ষ্মকোণ হলেও 3 নাম্বার কোণটা তো সূক্ষ্মকোণ হয় নাই, তো তিনোটা কোণ সূক্ষ্মকোণ হইতে হবে, তখনই কেবলমাত্র তাকে আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ বলতে পারবো। ওকে, তো আমরা ত্রিভুজের প্রকারভেদ পড়লাম। এবার আমাদের গুরুত্বপূর্ণ একটা টপিকস এখন আলোচনা করার বিষয়, যেগুলো জ্যামিতিতে অনেক বেশি ভূমিকা রাখে এবং আমাদের জ্যামিতিক লজিক এগুলো থেকে তৈরি হয়, অবজেক্টিভ আসে, মেইন যে জ্যামিতিগুলো প্রুফ করি সেই জ্যামিতিগুলোর মধ্যে এই পড়াগুলি ইনক্লুডেড থাকে। তো এবার আমরা শেখার চেষ্টা করব ত্রিভুজের অন্তস্থ কোণ আর ত্রিভুজের বহিস্থ কোণ কি। ত্রিভুজের অন্তস্থ কোণ আর হচ্ছে ত্রিভুজের বহিস্থ কোণ। ত্রিভুজের অন্তস্থ কোণ, ত্রিভুজের বহিস্থ কোণ। ত্রিভুজের অন্তস্থ কোণ কি, ত্রিভুজের বহিস্থ কোণ কি, এগুলো আমরা জানার চেষ্টা করব।
আমি একটা ত্রিভুজ আঁকলাম, খুব ভালো করে খেয়াল করবা, অন্তস্থ কোণ বহিস্থ কোণ বোঝা খুব ইম্পর্টেন্ট। ত্রিভুজের অন্তস্থ কোণ হচ্ছে ত্রিভুজের ভিতরে যে কোণগুলো তৈরি হয়েছে সেগুলোকে ত্রিভুজের অন্তস্থ কোণ বলে, সহজ কনসেপ্ট। এইখানের কোণটাও অন্তস্থ কোণ, এটাও অন্তস্থ কোণ, এটাও অন্তস্থ কোণ, ত্রিভুজের অন্তস্থ কোণ বোঝা শেষ। তাহলে ত্রিভুজের অন্তস্থ কোণ কোনটা? ত্রিভুজের ভিতরে যে তিনটা কোণ তৈরি হয় সে তিনোটা কোণই ত্রিভুজের অন্তস্থ কোণ। এটাও ত্রিভুজের অন্তস্থ কোণ, এটাও ত্রিভুজের অন্তস্থ কোণ, এটাও ত্রিভুজের অন্তস্থ কোণ। ওকে, অন্তস্থ মানে হচ্ছে অন্তর, অন্তর ভিতরে থাকা, অন্তর। অন্তর কোথায় থাকে? কেউ কি বলে আমার অন্তর আকাশে বাতাসে উড়ে বেড়াচ্ছে? না, আমাদের অন্তর আমরা কল্পনা করি, আমরা চিন্তা করি যে আমাদের অন্তর বুকের মাঝখানে কোথাও আছে, মানে ভিতরে আছে, বুকের বাইরে নেই। তো ঠিক একইভাবে অন্তস্থ কোণ এই অন্তর থেকে আসছে। তো অন্তস্থ মানে ভিতরে থাকা। তো ত্রিভুজের তিনটা কোণ যেগুলো ভিতরে আছে সেগুলোকে আমরা বলি ত্রিভুজের অন্তস্থ কোণ। এবার আসলে ত্রিভুজের বহিস্থ কোণ কি, এটা বোঝা খুব টাফ। আমি একটা ত্রিভুজের তিনটা বাহু আছে না, সেই তিনটা বাহুর যে কোনো একটাকে বাইরের দিকে সোজা লম্বা করে দিব, যে কোনো একটা বাহুকে সোজা লম্বা করে দিব। এই বাহুকে সোজা লম্বা করে দেওয়ার কারণে বাইরে একটা কোণ তৈরি হয়েছে, ত্রিভুজের আরেক বাহুর সাথে বাইরে একটা কোণ তৈরি হয়েছে। একটা বাহুকে লম্বা করে দেওয়ার কারণে ত্রিভুজের আরেক বাহুর সাথে এই বাইরে আরেকটা কোণ, মানে বাইরে যেটাকে লম্বা করছে তার সাথে একটা কোণ তৈরি হয়েছে বাইরের দিকে। এই কোণগুলোকে বলা হয় ত্রিভুজের বহিস্থ কোণ। আমি আরও বহিস্থ কোণ আঁকতেছি। এটাকে যদি আমি এদিকে লম্বা করে দিই তাহলে এদিকে এটাও বহিস্থ কোণ, এটাও বহিস্থ কোণ, এটাও বহিস্থ কোণ। আবার আমি যদি এই বাহুটাকে উপরের দিকে বাড়াইয়ে দিই তাহলে যেটা বাড়াই দিয়েছি তার সাথে এই বাহুর একটা কোণ তৈরি হচ্ছে, এটাও বহিস্থ কোণ। আবার আমি যদি এই বাহুটাকে বাড়াইয়ে দিই তাহলে এই বাহুর সাথে এই বাড়াই দিয়েছি সেটার সাথে ত্রিভুজের একটা বাহুর সাথে উৎপন্ন কোণ, এটাও বহিস্থ কোণ। আবার আমি যদি এই বাহুটাকে এদিকে বাড়াইয়ে দিই তাহলে বাড়তি জায়গাটা এবং এই ত্রিভুজের একটা বাহু, মানে বহিস্থ কোণে ত্রিভুজের একটা বাহু অ্যাড থাকতে হবে, একটা বাড়তি একটা বাহু, এটা বাড়তি আর এই বাহুর সাথে অ্যাড হয়েছে, এটাও ত্রিভুজের কি বহিস্থ কোণ। আমি যদি এই বাহুটাকে এদিক দিয়ে বাড়াই দিই তাহলে এটা কিন্তু বহিস্থ কোণ না, কারণ এখানে যে কোণটা তৈরি হচ্ছে সেটা কিন্তু দোনোটাই বাড়তি অংশের সাথে তৈরি হচ্ছে। বহিস্থ কোণ হইতে হলে একটা বাড়তি অংশের সাথে থাকবে আর একটা কিন্তু ত্রিভুজের বাহু থাকবে, তাহলে এটা হচ্ছে বহিস্থ কোণ। কেন? কারণ এটা বাড়তি অংশ কিন্তু এটা ত্রিভুজেরই অংশ, ত্রিভুজেরই বাহু। তাহলে বহিস্থ কোণ আমি আশা করি যে তোমরা চিনতে পারছো। একটা ত্রিভুজে টোটাল 6টা বহিস্থ কোণ তৈরি হতে পারে। দেখো, 1 2 3 4 5 6 6টা বহিস্থ কোণ তৈরি হতে পারে। বহিস্থ কোণ তৈরি হওয়ার শর্ত কি? বহিস্থ কোণ তৈরি হওয়ার শর্ত হচ্ছে একটা বাহুর বাড়তি অংশ থাকবে আর একটা বাহুর সাথে কোণ তৈরি হবে। একটা বাহুর বাড়তি অংশের সাথে আরেকটা বাহু কোণ তৈরি করবে, সেটাকেই বলি যে ত্রিভুজের বহিস্থ কোণ। তো আমি এটা চিত্রটাতে বেশি হিজিবিজি করে ফেলছি। আমি একটা বহিস্থ কোণ এমনিতে এঁকে দেখাচ্ছি। ধরো এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এই বাহুটাকে আমি লম্বা করে দিলাম। তো এই বাহুটার বাড়তি অংশের সাথে ত্রিভুজের আরেকটা বাহুর উৎপন্ন কোণকেই আমরা বলবো যে বহিস্থ কোণ। ওকে, আমি আশা করব যে ত্রিভুজের বহিস্থ কোণ না বোঝার কিছু নেই। এখন দেখো, এই বহিস্থ কোণের সাথে আবার এখানে অন্তস্থ কোণের একটা কানেকশন আছে। তো বহিস্থ কোণের সাথে অন্তস্থ কোণের কানেকশনটার কিছু নাম আছে, নামটা একটু করে শিখে নিতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই বহিস্থ কোণের সাথে আমরা একটু দেখি, ত্রিভুজের তিনটা কোণ আছে, দেখছো ভিতরে অন্তস্থ কোণ। ত্রিভুজের অন্তস্থ কোণ তিনটা আছে, এই একটা ত্রিভুজের অন্তস্থ কোণ, এই একটা ত্রিভুজের অন্তস্থ কোণ, আর এখানে ভিতরে আরেকটা অন্তস্থ কোণ আছে। এই বহিস্থ কোণের সাথে লাগানো যে কোণটা, বহিস্থ কোণের সাথে লাগানো যে অন্তস্থ কোণটা, সেটাকে বলা হয় যে বহিস্থ কোণের সন্নিহিত অন্তস্থ কোণ। বহিস্থ কোণের সন্নিহিত অন্তস্থ কোণ, এই কোণটাকে আমরা বলবো যে সন্নিহিত অন্তস্থ কোণ। একটু খেয়াল করো এই জিনিসটা, সন্নিহিত অন্তস্থ কোণ, সন্নিহিত অন্তস্থ কোণ। আর এই বহিস্থ কোণের সাথে লাগানো কোণ তো এটা, এই যে এই দাগের সাহায্যে কোণ দুটা লেগে আছে। আমরা ওই যে বইয়া পড়ছি না, সন্নিহিত কোণ পড়ছি না, সন্নিহিত কোণ মানে একটা কোণের সাথে একটা কোণ লেগে থাকলে তখন সেটাকে সন্নিহিত বলা হয়। ওর সন্নিহিত ও, ওর সন্নিহিত ও। ওকে, সম্পূরক না, সন্নিহিত। দুইটা কোণ একটা একটার সাথে জোড়া লাগলে, একটা রেখা দিয়ে যে দুইটা কোণ জোড়া লাগে তখন তাদেরকে সন্নিহিত কোণ বলে, লাগানো কোণ বলে, যুক্ত কোণ বলে আর কি। তো এটার সাথে এটা লাগানো আছে, সেজন্য এটাকে আমরা বলবো সন্নিহিত। আবার এটা ত্রিভুজের ভিতরে থাকার কারণে তার আবার নাম থাকবে যে অন্তস্থ। তো এটাকে আমরা বলবো যে সন্নিহিত অন্তস্থ কোণ। এখন এই কোণ বাদে বাকি যে দুইটা কোণ আছে, এই দোনোটা কোণ কিন্তু এই কোণের সাথে লাগানো নাই, শুধু এটা লাগানো আছে, পাশের থেকে এটা লাগছে, কিন্তু বাকি দুইটা কোণ কিন্তু আলাদা হয়ে আছে। সেই আলাদা কোণ দোনোটাকে আমরা বলি যে বিপরীত অন্তস্থ কোণ। কার? বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণ, বিপরীত অন্তস্থ কোণ।
তাহলে আরো সুন্দর করে বহিস্থ কোণের লিখে দিই এখানে, বহিস্থ কোণের সন্নিহিত অন্তস্থ কোণ হচ্ছে এটা। আর এই যে দুইজন দেখতে পাচ্ছি, আমি এখানে একটু তীর চিহ্ন দিচ্ছি, এখানে একটু তীর চিহ্ন দিচ্ছি, তীর চিহ্ন দিয়ে এই দাগটাকে এইখানে জয়েন্ট করে দিচ্ছি। বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণ হচ্ছে এই দুটোটা। আমি আশা করবো যে ব্যাপারটা বুঝাতে পারছি। আরেকবার দেখাচ্ছি, আমি একটা ত্রিভুজ আঁকলাম, সেই ত্রিভুজের যে কোনো একটা রেখাকে বাইরের দিকে বের করে দিলাম, এই রেখাকে বাইরের দিকে বের করে দিলাম, ফলে এই বাড়তি রেখা এবং ত্রিভুজের আরেকটা রেখা মিলে যে কোণ উৎপন্ন হয়েছে এটার নাম হচ্ছে ত্রিভুজের বহিস্থ কোণ। এটার নাম হচ্ছে ত্রিভুজের বহিস্থ কোণ। এই বহিস্থ কোণের সাথে ত্রিভুজের ভিতরের একটা কোণ লাগানো একটা কোণ আছে, বহিস্থ কোণের সাথে লেগে আছে যে কোণটা ত্রিভুজের ভিতরের, সেটাকে বলা হয় যে বহিস্থ কোণের সন্নিহিত অন্তস্থ কোণ। বহিস্থ কোণের সন্নিহিত অন্তস্থ কোণ, বহিস্থ কোণের সন্নিহিত অন্তস্থ কোণ, তীর চিহ্ন দিয়ে দেখা যায় বহিস্থ কোণের সন্নিহিত অন্তস্থ কোণ। আর বাকি দুইটা কোণ যেগুলো আছে, যেগুলো বহিস্থ কোণ থেকে দূরে আছে, সেই দুটোটা কোণকে বলা হয় যে বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণ। বিপরীত অন্তস্থ কোণ। আমি আশা করব যে এইটুকু টপিকস তোমরা আজকের ক্লাসে বুঝতে পারছো। এবার আমি এখান থেকে কিছু নোট লিখে দিব, সেই নোটগুলো থেকে অবজেক্টিভে প্রচুর প্রচুর প্রশ্ন হয়।